নমস্কার। পরপর দুদিন যাদবপুর ইউনিভার্সিটির প্যালেস্টাইন দিবস সেই অনুষ্ঠানে নিয়ে আমি পরপর দুটো ভিডিও দিয়েছিলাম। মানে আমি আমার মনের কথাগুলো বলেছিলাম এবং একটা জিনিস বারবার বলেছি যে সর্বোপরি তাদের ভাবনা, চিন্তা, প্রকাশ সবটাই আমার ভালো লেগেছে। শুধু আমি একটা কথাই খালি বলতে চেয়েছি যে সেটা হলো ওই এয়ার কন্ডিশনের ঘেরাটুপের মধ্যে বহু মানুষ আলোচনা করে, বহু মানুষ খুব সাপোর্টিভ নেচারের হয়। এটা কিন্তু এটা যে কোনো বিষয় আগে একটা সময়তে যখন ওই ধরুন যুক্তিবাদী কমিটি ইত্যাদির সাথে আমি জড়িত ছিলাম, তখন দেখেছি তাদের যখন সব কনভেনশন হতো ইত্যাদি হতো, বহু লোক, এমনকি একদিনে হতো না, 2-3 দিন ধরে সেই সব অনুষ্ঠানগুলো হতো। বিশিষ্ট মানুষেরা, প্রফেসররা আসতেন, বলতেন, এমনকি 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 তারা তারা এমন এমন কথা বলতেন যে আজকে যে হয়তো বক্তব্য রাখতে এলো সেই মানুষটা এসে সবার সামনে বলল যে এই দেখুন আমার হাতে কোনো আংটি নেই, আমি আর এই জ্যোতিষতত্ত্ব বা চর্চা বা বিশ্বাস এসব থেকে আমি বেরিয়েছি ইত্যাদি। তো যুক্তিবাদী কমিটিতে আমি একটা জিনিস দেখেছি যে মূলত যেটা আমাদের ভাবনা চিন্তা সেটা হচ্ছে যে অ্যান্টি সুপারস্টিশনস, এইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতাম এবং এই অ্যান্টি সুপারস্টিশন নিয়ে সেখানেও কিন্তু নাটক করা হতো এবং অ্যান্টি সুপারস্টিশন নিয়ে কিভাবে কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি দেখেছি এবং সেখানেও দাঁড়িয়ে আমি একটা কথা বলেছি যে আজকে যখন এই অ্যান্টি সুপারস্টিশন ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, বা ধরুন জ্যোতিষতত্ত্ব মিথ্যা এই বই, এরকম একটা বইও বিক্রি হচ্ছে দেখছি ওখানে, তখন আমি বলেছি যে তখন তদানীন্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি অল ইন্ডিয়া অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এটা দ্বারোদ্ঘাটন করতে যাচ্ছেন। সেটাও আমি দেখিয়ে বলেছি পেপার কাটিং যে এই যে বিষয় হয় কি, রাজা যখন দেশে কোনো কিছু বলেন, প্রচার করেন, করতে বলেন, আজ্ঞা করেন, তখন প্রভুর অর্ডার হয়ে যায় সেটা। সিমিলারলি ইম্পেরিয়ালিজম এখন নেই, কিন্তু এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা হয়, এসব পলিটিক্যাল লিডার্সগুলো এক একটা ওই রকমই, প্রায় ওই ভগবানের মতোই বা শক্তিমান রাজার মতোই। এরা যদি করেন, এরা যাকে ভালো বলেন তখন সেটা নিয়ে ভালো 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 এরকম একটা চলে। এরা যদি আপনার এই ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রোগ্রামগুলো, ভাবনা চিন্তার বা বিজ্ঞানমুখী হওয়া, মানুষ বিজ্ঞান পড়ে, বিজ্ঞানে বড় বড় গবেষণা করে, ডাক্তার হয়। তো ডক্টর প্রফুল্লচন্দ্র রায় নিজেই বলে গেছেন যে আমি প্রচুর প্রেসিডেন্সি কলেজে বা বিভিন্ন জায়গায় আমি যে পড়িয়েছি সেখানে কত ভালো ভালো স্টুডেন্ট, তারা কত ভালো ভালো রেজাল্ট করেছে, তারা পড়াশোনা করেছে, তারা এখন কেউ বিদেশে কোনো জায়গায় প্রফেসরি করছে, তারা তারা এক একজন খুব ভালোভাবে এস্টাবলিশড। কিন্তু আশ্চর্যভাবে তারা, আমি যখন জানতে পারি যে তারা এখনো পর্যন্ত এই সোলার এক্লিপস বা লুনার এক্লিপস হলে তারাও তুলসী পাতা দেয় খাবারের মধ্যে, তখন আমি ভাবি যে আমার এই শিক্ষকতা বৃথা। হ্যাঁ, তা এটা তো হয়, এটাকে তো অস্বীকার করার কিছু নেই। তো এইটা ব্যাপারটা কি হলো, ব্যাপার হলো বিজ্ঞান পড়লেই তো সে সব কিছু হলো না। বিজ্ঞানমুখী মানব বিজ্ঞান মনস্কতা একটা অন্য জিনিস। আমি সেই সমস্ত অনুষ্ঠানের সময় বলেছি যে এই ঠান্ডা ঘরে বা এইসব বড় বড় যে সমস্ত এই কনফারেন্সগুলো হচ্ছে, তাতে এত মানুষ আসছে, এত কথা, কিন্তু যেদিনকে প্রতিবাদে নামতে হবে, কারণ এই 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 যে সুপারস্টিশন বলুন, ঈশ্বর বলুন, ধর্ম বলুন, এর পেছনে অনেক রকম
ক্যাপিটালিস্টদের অনেক রকম কারসাজি আছে, এবং সেইখানে যখন এর বিরুদ্ধে যখন নামতে হবে তখন তখন রাস্তায় নেমে আসতে হবে, লড়াইতে নেমে আসতে হবে। তখন কিন্তু ওই ওই উপস্থিত 300, 350, 500 লোক ওই কনফারেন্সে হয়ে যাবে 4 জন কি 5 জন। এটাই হচ্ছে আমার কথা। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যে সমস্ত ছেলেমেয়েরা বসে আছে তারা তখন কোথায় কমে যাবে। তবে একটা কথা ঠিক, সেটা হলো যে আমি যদি ভাবি যে সবাই সেই সময় যারা সেই ইউনিভার্সিটির ওখানে বসে রয়েছে, ওই হলের মধ্যে বসে রয়েছে, বা ওই যে আমার অ্যান্টি সুপার স্টেশনের সেই সমস্ত যে কনফারেন্সে যারা বসে সবাই আসবে না, এটা আমি যদি ভাবি তাহলে আমি মূর্খ। যদি 2-3টে ছেলেও আসে, যদি 2-3টি ছেলে মেয়ে নেমে আসে ফিল্ডে, সেটাই কিন্তু কাজের কাজ। আমি আশা করব যে এই ভাবনা চিন্তা থেকে উদ্বেলিত হয়ে নিশ্চয়ই আগামী দিনে সেই সব ছেলেরা এই ইউনিভার্সিটি বা ইত্যাদি জায়গা থেকেই বেরিয়ে আসবে। আমি কবিতার কথা, সেদিনকে কবিতার কথা নিয়ে আলোচনা হয়েছে, ওই জায়গা থেকে ওই রকম একটা অনুষ্ঠানের ভাবনা থেকে, অত্যন্ত সুন্দর ভাবনা থেকে আমি আজকে ওই জায়গার কথা ভেবে আমি ওই ধরনের একটি কবিতা পড়ব, আমারই লেখা কবিতাটা পড়ছি। যখন 2-একটা আগুনের ফুলকি জানালা দিয়ে ঘরে এলো, বিছানা পড়ল, তুমি জানালা বন্ধ করলে। যখন নর্দমার জল ওরা বারান্দায় ছুঁড়ে দিল, তুমি কিছুটা নড়ে চড়ে বসলে। যখন বাইক দিয়ে ঘিরে দিল বোনকে, তুমি নেতার কাছে গেলে। পরদিন পুলিশে এবং পরের দিন আদালতে। তোমার অনেকগুলো টাকা এক ধাক্কায় বেরিয়ে গেল। যখন রোদে মেলে দেওয়া বোনের পোশাকগুলো ওরা আকাশে ছুঁড়ে দিল, মা ভয়ে কাঁপছিল, বোন রান্নাঘরে আড়ালে লুকিয়ে। আর আমাকে তুমি খাটের নিচে ঢুকে পড়তে বলেছিলে। দড়ি কেটে বোনকে নামাবার পরেও তুমি আমাকে চুপ থাকতে বলেছিলে। আকাশের দিকে আঙুল দেখিয়ে মা বলেছিল, ধম্মে সইবে না, ঈশ্বর আছে। আর তুমি আমার দিকে লাল চোখে তাকিয়ে বলেছিলে, রাষ্ট্র আমাদের প্রভু, যে সহে সেই রহে। এখন তোমার নতুন পদক্ষেপ, গান্ধী মূর্তির নিচে অনশন। না, আমি পারলাম না। আমি চুপ থাকতে পারি, কিন্তু খিদে সহ্য করতে পারি না। আমি রাষ্ট্রকে একাই আঘাত করব। ভাত না দিক, রাষ্ট্র আমাকে একটা গুলি তো খেতে দেবেই। নমস্কার।